আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই। দর্শক, আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে কোনো না কোনো আইনজীবী আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে থাকি। ঠিক তেমনি আজকেও একজন আইনজীবী আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। আর দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টি হচ্ছে প্রতারণা এবং পাওনা টাকা আদায় সম্পর্কে যে রিলিফ আমরা পেয়ে থাকি, সেই সম্পর্কে আজকে আমাদের সাথে আছেন অ্যাডভোকেট জান্নাতুল বন্যা সুমি, ঢাকা জজ কোর্ট। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি, আমিও ভালো আছি। আচ্ছা, আপনার কাছে আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে প্রতারণা এবং পাওনা টাকা আদায় এই সম্পর্কে। প্রথমে আমি জানতে চাচ্ছি যে প্রতারণা সম্পর্কে আইনে কি বলা আছে? দণ্ডবিধির 415 ধারায় প্রতারণাকে সংজ্ঞায়িত করা হয়েছে। এখানে সহজভাবে বলা হয়েছে, কুমতলব নিয়ে কাউকে ঠকানোর জন্য, এক পক্ষ আরেক পক্ষকে ঠকানোর জন্য যদি কোনো কাজ করে বা যদি কোনো ডিল করে, সেক্ষেত্রে একে প্রতারণা বলা যায়। প্রতারণার শাস্তি আছে, আইনে বিধান আছে, প্রতারণার শাস্তি আছে, এবং প্রতারণার কারণে মামলাও হইতে পারে। সাধারণত এই মামলাগুলো জিয়ার মামলা হয় না, মানে থানায় হয় না, এগুলা আদালতে এসেই করতে হয়। ধরেন আমি একটা জমি কেনার ক্ষেত্রে যে বায়নানামা করি, যে চুক্তি করি, যে আমাদের একটা এগ্রিমেন্ট দেওয়া হয়, কিন্তু আমাদের যে টাইমিং থাকে যে ওই টাইমের মধ্যে সে টাকাটা দিয়ে দিবে, কিন্তু আমরা ওই টাকাটা পরবর্তীতে দেই না, কিন্তু আমার কাছে ডকুমেন্ট আছে, সব আছে। সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি? মানে যে মানে যে টাকাটা নিয়েছে, মানে সে কি এটাই মানে করতে পারে, মানে এই বিষয়ে? মানে আপনি বলতে চাচ্ছেন আমাকে যে আমাদের দুজন মানুষের মধ্যে যখন কোনো চুক্তি হচ্ছে, টাকা লেনদেন হচ্ছে, কোনো মানে টাকাটা সে দিচ্ছে না টাইম মতো, সম্পত্তি হোক বা অন্য কোনো কারণে টাকা লেনদেন হয়েছে, স্ট্যাম্পের মাধ্যমে বা অন্য কোনো ডকুমেন্টারি কাগজের মাধ্যমে হোক, অন্য কোনো ডকুমেন্টের মাধ্যমে হোক, সেক্ষেত্রে যদি আমি সেই টাকাটা যে লোক দিছে উনি কিভাবে ফেরত পাবে, আদায় টাইম শেষ হয়ে যাওয়ার পরেও আদায় করার প্রসেসিংটা কি, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আমরা মামলার মাধ্যমে এটা আদায় করতে পারি। তবে সহজ উপায় হচ্ছে, আমরা প্রথমে যেটা ক্লায়েন্টদেরকে অ্যাডভাইস করে থাকি সেটা হচ্ছে, আপনি আসবেন, প্রথমে তাকে একটা লিগ্যাল নোটিশ দেওয়া যায়। লিগ্যাল নোটিশের মাধ্যমে তাকে আমরা বলতে পারি যে আপনি যদি আপোষে আমাদেরকে আমার পাওনা টাকাটা ফেরত দেন, 30 দিনের মধ্যে আমাদের সাথে দেখা করেন, পাওনা টাকাটা ফেরত দেন, সেক্ষেত্রে আমি আপনার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নিব না। কিন্তু সে যদি আমাদের টাকাটা ফেরত না দেয়, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আছে দণ্ডবিধিতে 420 ধারায়, 406 ধারায়, এবং এর বাইরেও যদি সে আমাকে এই টাকা না দিয়ে উল্টো আমাকে হুমকি দিচ্ছে, প্রাণে মেরে ফেলার জন্য হুমকি দিচ্ছে, রাস্তাঘাটে বিভিন্নভাবে আমাকে হ্যারাসমেন্ট করতেছে, সেক্ষেত্রে আমি 506 ধারাও অ্যাড করতে পারি। তো এই মামলাগুলো সাধারণত আমরা কোর্টেই করে থাকি, এই মামলাগুলো থানায় হয় না। তো সেক্ষেত্রে লিগ্যাল নোটিশের পরে একজন পাওনাদার তার টাকা আদায়ের জন্য কোর্টে এসে একজন আইনজীবীর মাধ্যমে, আইনজীবীর সহায়তায় একটি সিআর মামলা করতে পারে 420, 406, 506 এই 3টা ধারা দিয়ে। সেক্ষেত্রে ফার্স্ট প্রসেসিং লিগ্যাল নোটিশ, সেকেন্ড প্রসেসিং ফাইলিং, মামলা ফাইলিং। আচ্ছা, আরেকটা ব্যাপার জানি, যে আপনি যে বললেন যে এই মামলাটা থানায় করা যাবে না, থানায় কেন করা যাবে না? কারণ আমি যতটুকু জানি তো মামলা কিছু কিছু কোর্টেও করা যায় এবং থানায় করা যায়। থানায় করা যায়, সেগুলো হচ্ছে আপনার হচ্ছে কিছু ধারা ওয়াইজ যে বিষয়গুলো আছে, যেমন আপনি মার্ডার মামলা, আমরা ধর্ষণের মামলা, এগুলো থানায় জিআর মামলা করা যায়। বাট এটা তো আপনার ডকুমেন্টারি জিনিস, সম্পত্তি হস্তান্তরের জন্য, বা আপনি আমার সাথে একটা জমি ক্রয় বিক্রয় করবেন, আপনি আমাকে জমির বায়নার জন্য একটা স্ট্যাম্প করছেন, স্ট্যাম্প ছাড়া আপনার কাছে আর কোনো ডকুমেন্ট নাই, সেক্ষেত্রে একটা স্ট্যাম্পের বিরুদ্ধে কখনই পুলিশ থানায় মামলা নেয় না। এক্ষেত্রে এটা কোর্টে আমলে নেওয়ার মতো অপরাধ, এই জন্য এটাকে সিআর মামলা বলে, এবং এই জন্য এটাকে কোর্টে এসেই করতে হয়। হ্যাঁ, অপরাধ যদি প্রকাশ্যে হতো, অপরাধ যদি রাষ্ট্রের বিরুদ্ধে বা মারামারির মামলা আমরা যেগুলো বলি, বাইরে যেগুলো হয়, সেরকম কোনো মামলা হলে সেটা জিআর মামলা বা থানায় যেয়ে করা যায়। আবার যদি এটা, হ্যাঁ, আবার এই টাকার জন্য যদি মারামারি হয়ে যায়, কেউ আহত হয়, সেই ক্ষেত্রে এটা আমরা জিআর মামলা প্রসেসিংয়ে যাব। যেহেতু মারামারি হয় না, আমি আপোষের শর্তে তার কাছ থেকে টাকাটা চাইতেছি এবং আমি চাচ্ছি সে আমাকে টাকাটা ফেরত দিক, আমার কাছে ডকুমেন্ট আছে, আমি কোর্টকে সাবমিট করবো, কোর্ট তার প্রসেসিং অনুযায়ী আমার টাকাটা আমাকে উদ্ধার করে দেওয়ার চেষ্টা করবে। অনেক সময় যদি টাকা উদ্ধার নাও হয়, সেক্ষেত্রে সাজা হবে। 420 ধারায় 7 বছরের সাজা আছে, 406 2 বছরের সাজা আছে, 506-এও 2 বছরের সাজা আছে। বাকিটা তো বাদী বলতে পারবে তার সমাধান কোনটাই সে খুশি। আচ্ছা, আরেকটা বিষয় আমি জানি, যে এটা তো আমি বললাম যে যে টাকাটা পায় না সে সেই ক্ষেত্রে মামলা করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে, মানে আমরা তো অনেক সময় স্ট্যাম্পে কিন্তু আমরা চুক্তি করি, দেখা যায় যে সে এটাতে মানে যেটাকে বলে আমরা ভুয়া ভাবেও করি, মানে অনেক ক্ষেত্রে দেখা যায় না যে মানে টাকাটা তো সে এটা পায় না, মানে কিন্তু তারপরে কিন্তু তার সাথে একটা আমার পারিবারিক জেদ ধরে কিন্তু আমি সেই ইয়াটা করি, সেক্ষেত্রে আসামি কি রিলিফ পেতে পারে?
সেক্ষেত্রে আসামি এটা তো আপনার হচ্ছে তদন্তের সাপেক্ষে প্রমাণ হবে জিনিসটা আসলে সত্যি না মিথ্যা। মানে আদালতে যখন মামলাটা ফাইল করবে ফাইল তখন করার পরে মানে তদন্তও দিতে পারে, অবশ্যই সমনও তদন্ত দিতে পারে, ওয়ারেন্টও দিতে পারে। ওয়ারেন্টও দিতে পারে, সমনও দিতে পারে। আমি যখন মামলাটা দায়ের করব আদালত অবশ্যই আমার সমস্ত ডকুমেন্টগুলো আগে পর্যবেক্ষণ করবেন। পর্যবেক্ষণ করার পরে আদালতের কাছে যদি মনে হয় না এখানে যা কিছু আমি ডকুমেন্টারি দেখতেছি সমস্তটা সঠিক, এবং এর বেসিসে আমি তাকে সমন দিয়ে ডাকতে পারি, কোর্টে জিজ্ঞাসা করতে পারি যে আসলে ঘটনা কি। এটা যদি না হয়, আমি আপনার স্ট্যাম্পার দেখার পরে এবং অন্যান্য ডকুমেন্ট দেখার পরে আদালতের যদি মনে হইতে পারে এখানে কোনো সমস্যা আছে বা এই লেনদেনের মধ্যে বাদীর কোনো স্বার্থ লুকিয়ে আছে, কুমতলব লুকিয়ে আছে, সে আরেকজনকে ফাঁসাতে, আসামি করে ফাঁসাতে চাইতেছে, এটা যদি কোনোভাবে আদালতের মনে হয়, সেক্ষেত্রে আদালত পিবিআই তদন্ত দিতে পারেন, থানায় তদন্ত দিতে পারেন, সিআইডি তদন্ত দিতে পারেন। তদন্তের প্রেক্ষাপটে যে ফলাফল আসবে তার প্রেক্ষিতে সমন যাবে, সমন যাওয়ার পরে তার ওয়ারেন্টও যেতে পারে, সমনও যেতে পারে। তদন্ত প্রতিবেদনের উপরে ডিপেন্ড করে তখন আদালত একটা আদেশ দিবে, সেই আদেশ অনুযায়ী আমাদেরকে আগাতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানি, ধরেন আসামির নামে যেটা যে আপনি বলেন তদন্তর প্রেক্ষিতে তার নামে ফলাফল পেয়ে গেল যে সে আসলে দোষী, তখন আসামির করণীয় কি থাকবে? তখন আসামির করণীয় যদি সে সমন, এগুলো তো বেলেবল সেকশন, তো সেই হিসেবে যদি সমনটা আমার আসামির বিরুদ্ধে আসে, তো তাকে যদি সমন দিয়ে ডাকা হয় তাহলে তাকে জামিন নিতে হবে। মানে আমি বলতে চাচ্ছিলাম যে জামিনের প্রসেসিংটা কি, যে প্রসেসিংটা জানতে চাচ্ছি। প্রসেসিংটা হচ্ছে আমার কাছে যখন সমনটা আসছে আমি অবশ্যই একজন লয়ারের কাছে যাব যে আমার নামে মামলাটা হইছে, যে হচ্ছে এখন আমার প্রসেসিংটা কি, আমি তো আসামি, আমি তো জানি না আসলে আমি কিভাবে এই মামলা থেকে রিলিফ পেতে পারি, আমার কি কি সুবিধা পেতে পারি, আমার পক্ষে কি কোর্ট কোনো কিছুই করবে না, আমি কোর্টের কাছে আমার বিচারটা কোথায়, আমি ন্যায় বিচার কিভাবে পাবো। সেই ক্ষেত্রে একজন আইনজীবীর মাধ্যমে উনি কোর্টে যাবেন এবং কোর্টকে পিটিশনের মাধ্যমে এবং তাকে পাওয়ার দিয়ে মামলায় ইনভলভ হবেন, তারপরে শুনানি করে তাকে জামিন নিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় জানি, ধরেন জামিন নিল আদালত থেকে, এখন জামিনের যে পরবর্তী যে পদক্ষেপটা, তখন বাদীর কি করণীয় থাকবে, আসামির কি করণীয় থাকবে? পদক্ষেপ বলতে, যদি আমার কাছে যে প্রতিবেদন আসছে, প্রতিবেদনটা আসামির বিপক্ষে আসছে, বাদীর পক্ষে আসছে, সেক্ষেত্রে আসামি হচ্ছে প্রতিবেদনে না করতে পারেন, বিপক্ষে ফাইট করতে পারেন, ট্রায়ালে যেতে পারেন যে আমার যে প্রতিবেদনটা আসছে এই প্রতিবেদনটা সঠিক আসে নাই, আমি পুনরায় প্রতিবেদন চাচ্ছি, পুনরায় তদন্ত চাচ্ছি। তখন কোর্ট সন্তুষ্ট হয়ে তাকে পুনরায় তদন্ত দিতে পারেন, সেক্ষেত্রে আবার তদন্ত হবে। সেক্ষেত্রে যদি সে আবার দোষী সাব্যস্ত হয় তখন মামলা চার্জ গঠন হয়ে ট্রায়ালের জন্য চলে যাবে, সাক্ষী আসবে, একটা পর্যায়ে যে যুক্তিতর্ক হবে, 342 ধারায় তার নিজের পক্ষে কিছু বলার সুযোগ আসবে, তার পক্ষে সাক্ষী দেওয়ার সুযোগ আসবে, তারপরে রায় যা আসে তাই। আচ্ছা, আরেকটি বিষয় জানি যে এই মামলার বাদী কে হতে পারে? বাদী কে হতে পারে? বাদী যার সাথে আমার চুক্তি হয়েছে, মানে আমি আপনার সাথে চুক্তি করছি, তাহলে আমি বাদী হব। মানে তার এটা কি ওই সিস্টেম আছে? দেখা গেল যে অনেক সময় আপনার বাদী যে এই মামলার টাকাটা মনে করেন যার সাথে লেনদেন হয়েছে, সে দেখা গেল যে পরবর্তীতে মানে তখন সে সুস্থ ছিল, পরে কিন্তু সে অসুস্থ, তার পক্ষে কি আমোক্তার দিতে পারবে? হ্যাঁ, আমি জানি যতদূর আমোক্তার দেওয়া যাবে। মানে আমোক্তারটা কে হতে পারে? যে আমি আমি আপনার সাথে স্ট্যাম্পে চুক্তি করেছি যে আমি আপনার কাছ থেকে টাকা নিছি, আপনি আমাকে টাকা দিতে বাধ্য। সেক্ষেত্রে আমি যদি এমন হয় যে আমার কোর্ট কাছারিতে আসা সম্ভব না, আমি দেশের বাইরে চলে গেছি, আমার জন্য প্রবলেম, তখন আমি একজন বাদী নিয়োগ করতে পারি আমার পক্ষে। মানে এটা কি তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ হবে নাকি বাইরের তার শুভাকাঙ্ক্ষী যে কেউ হইতে পারে? এটা কোনো বাধ্যবাধকতা নাই আমাদের আইনে যে তার আত্মীয় স্বজনকেই দিতে হবে বা তার ভাই বোনকেই দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা। মানে তার পক্ষ হয়ে এটা মামলাটা পরিচালনা করবে, যে কেউ পরিচালনা করতে পারে, ইভেন একজন আইনজীবীকেও সে পাওয়ার দিতে পারে। আচ্ছা, এই বিষয় নিয়ে আপনার সাথে আরো আলোচনা করব, তার আগে ছোট একটি বিরতিতে যাচ্ছি। দর্শক আমাদের সঙ্গে থাকুন, ছোট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি। দর্শক, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে এসেছি, জানতে চাই আইন বিষয়ক অনুষ্ঠান নিয়ে। দর্শক, আজকে আমাদের সাথে যিনি আছেন আর যে বিষয় নিয়ে আজকে কথা বলছি, বিষয়টি হচ্ছে পাওনা টাকা আদায় এবং প্রতারণা সম্পর্কে, এবং আলোচনা আজকে আমার সাথে আছেন অ্যাডভোকেট জান্নাতুল বন্যা সুমি, এবং তার সাথেই এই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম বিরতির আগে, মানে আপনার কাছে যে কোশ্চেনটা ছিল যে মানে মামলার যে আমোক্তার নিয়ে, আমোক্তারের যে বিষয়টা ওটা তো আপনি বললেন। এখন আরেকটা বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই মামলার সাক্ষী কারা হতে পারে? ঘটনার সময় যারা উপস্থিত ছিল
ইভেন আপনি হচ্ছে সাক্ষী বাদী পক্ষে এবং আসামি পক্ষে যে ডিট হয়েছে, ডিটে তো সাক্ষীর একটা অপশন থাকে, আপনারা সবাই জানেন যে চুক্তিপত্র হয়, চুক্তিপত্রে সাক্ষীর একটা অপশন থাকে, তারাও হইতে পারে। এবং আমার সাথে যদি আপনার সম্পত্তির লেনদেন হয়, তখন ওইখানে যারা উপস্থিত ছিল এই ঘটনা সম্পর্কে যারা জানে, মানে ডকুমেন্টারি যাদের সাক্ষীতে নাম সাক্ষী ছিল, আছে, সাক্ষীতে ডকুমেন্টারি যাদের নাম আছে অবশ্যই তাদেরকে থাকতে হবে। মানে বাইরের তো কেউ আদার্স কেউ হতে পারবে না। হতে পারবে না এটা বললে ভুল হয়। যদি আমি মনে করি যে হ্যাঁ উনি ছিল, আমার যখন এই ডকুমেন্ট হয় তখন উনি ছিল, বাট উনি পরিবেশ পরিস্থিতি বা ঘটনার সময় উনি উপস্থিত ছিল, ওনাকে আমি সাক্ষী করি নাই, আমি আমার প্রয়োজন ওনাকে সাক্ষী হিসেবে আনতে পারি। আমরা একটা সিআর মামলাতে সর্বনিম্ন 5 থেকে 6 জন সাক্ষী আনতে পারি, বাদী নিজের সহ, বাদী আমরা 4 থেকে 5 জন, 5 থেকে 6 জন সাক্ষী রাখতে পারি। একটা স্ট্যাম্পে তো 3 জনের বেশি সাক্ষী রাখা যায় না বা আমরা রাখি না। আচ্ছা, আরেকটা বিষয় জানি, ওই যে আপনি ফার্স্টে যে বলেন তদন্তের বিষয়টা, যে মামলাটা তদন্ত করবে সেও কি এটা সাক্ষী হতে পারবে? ঘটনাস্থলে গেছেন, ঘটনাস্থল দেখছেন, জানছেন, কথা বলছেন, সুতরাং সে এই সিআর মামলার সাক্ষী হতে পারবে। আচ্ছা, আরেকটা বিষয় জানি যে এই মামলাগুলো, মানে যেটা বললেন যে ফার্স্টে যে আপনার কাছ থেকে জানলাম যে সাক্ষীর বিষয়টা এবং আসামি বাদী সবই জানলাম, মানে আরেকটা বিষয় জানতে চাই যে এই মামলাগুলো কতদিনের মধ্যে শেষ হয়? আসলে এটা তো নির্দিষ্ট কোনো সময় আমরা বলে দিতে পারি না, বেঁধেও দিতে পারি না, এটা কোর্টের উপরে ডিপেন্ড করে কতদিনের মধ্যে শেষ হয়। তবে আমাদের যেটা সিআর মামলার নিয়ম থাকে 2 থেকে 3 বছরের মধ্যেই, 1 থেকে 2 বছরের মধ্যেই মামলা শেষ হয়ে যাওয়ার একটা প্রসেসিং আমরা থাকি। বাট অনেক সময় বন্ধ থাকার কারণে বা কোর্টের বিভিন্ন সমস্যা থাকার কারণে মামলা একটু ডিলে হয়, বাট যত দ্রুত সম্ভব কোর্ট এটা সমাধান দেওয়ার চেষ্টা করে। আর এটার মামলার বিচারটা হয় কোন আদালতে? ম্যাজিস্ট্রেট কোর্টে, সিএমএম কোর্টে। মানে এটা কি প্রথম শ্রেণীর যে ম্যাজিস্ট্রেট আদালত? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতই এই মামলার আর বিচার করতে। মানে আমি যতটুকু জানি যে মানে আদালত তো ভাগ করা আছে, যে ম্যাজিস্ট্রেট আদালত তো আমি জানি যেটা মহানগরের মধ্যে হলে মেট্রোপলিটন, মহানগরের বাইরে হলে সিজিএম, মানে আমরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেটাকে বলি। আর মামলার পদক্ষেপ অনুযায়ী পরবর্তীতে মহানগর দায়রাতে যায়, তারপর জেলা জজ কোর্ট। তো সেই হিসেবে আমাদের সিআর মামলা 420, 406 এবং 506 এর সাজার যে পরিমাণ, এটা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতেই সমাধান করা, মানে প্রথম শ্রেণী অথবা মেট্রোপলিটনের মধ্যে এটা শেষ হয়। প্রথম শ্রেণী এবং মেট্রোপলিটনের মধ্যে এটা শেষ। আপনার বাদী মানে কোনোভাবে প্রমাণ করতে পারলো না যে আসামি এটাতে দোষী, জি, কিন্তু আসামি খালাস পেল, সেক্ষেত্রে বাদী কি করতে পারে? সেক্ষেত্রে বাদী হচ্ছে আপিল করতে পারে। এটা যদি মহানগর সিএমএম কোর্টে হয় রায়টা, সেক্ষেত্রে মহানগরে সে আপিল করবে, মানে মহানগর দায়রা জজে, মহানগর দায়রা জজে আপিল করবে, এবং সেখানেও যদি সে তার সমাধান না পায়, সেক্ষেত্রে সে হাইকোর্টে, মানে সর্বশেষ আশ্রয়স্থল হাইকোর্ট, সর্বশেষ আশ্রয়স্থল। আচ্ছা, এখন তো এটা তো বললাম আমি আসামির ক্ষেত্রটা, যদি ধরেন এখানে আসামির সাজা হয়ে গেল, তখন আসামি কি করতে পারে? সেক্ষেত্রে আসামিও আপিল করতে পারে সিএমএম কোর্ট থেকে মহানগরে, মানে সেম ম্যাটার। তবে আরেকটা কথা আমি বলি, সিআর মামলাতে যদি আপনার বাদী আসামি মারা যায়, সেক্ষেত্রে কিন্তু আপিলটা আর চলে না, মানে এটা অ্যাবেট হবে। আর যদি আপনার বাদী মারা যায়, সেক্ষেত্রে বাদী তার যে উত্তরাধিকারী আছে সেই মামলাটা আপিল করতে পারে। মানে আমুকতার যাকে দিয়েছে, আমুকতার দিক বা না দিক, যদি আপিল করা হয়, তার যে থাকবে, তার যে উত্তরসূরিরা থাকবে, তারাই মামলাটা কন্টিনিউ মানে করতে পারবে। তার ছেলে-মেয়েরা বা তার আত্মীয়স্বজন এই মামলাটা কন্টিনিউ করতে চাইলে পারবে। বাট আসামি মারা গেলে এটা অ্যাবিট হয়ে যাবে, এটা কমপ্লিট হবে, মানে মামলা শেষ। আর কোন মানে তার উত্তরাধিকারী যারা আছে তারা ওইটা পারবে না। আসামি খালাস পাওয়া গেছে বা সাজা হইছে আসামি বেঁচে নাই, কিন্তু মামলাটা চলার কথা না, সেক্ষেত্রে আপিল অ্যাবিট হবে। মানে তার উত্তরাধিকারীদের কাছ থেকে ওটা আদায় করা আর কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত মুভি বাংলা টেলিভিশনের সঙ্গেই থাকুন।